বৃষ্টিতে তলিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি, শিক্ষার্থী কর্মজীবীদের চরম ভোগান্তি। বংশালে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। নির্বাচনের আগে এবারও খেলাপি ঋণ পুনর্তফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানের আড়ালে রাজনৈতিক সুবিধা বন্ধে সতর্ক থাকার পরামর্শ। এবার জলবায়ু সহিষ্ণু ধান বীজ উদ্ভাবন কৃষি গবেষণা দফতরের। পানিতে 21 দিন বাঁচে ব্রি 109, 150 দিনে কাটা যায় ফসল, খুশি দক্ষিণাঞ্চলের চাষিরা। ভরা মৌসুমেও বরিশালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কোচ রোড আড়ত থেকে 6 দিনে মাত্র 80 মন ভারতে রফতানি। চাহিদা মতো সরবরাহ না থাকায় হতাশ ব্যবসায়ীরা। এবং মার্কিন শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে বিদেশি পণ্য বর্জনের ডাক ভারতের প্রধানমন্ত্রীর। দেশীয় উৎপাদনকে অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি আখ্যা মোদির। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে যারা কোনো নীতি সহায়তা পায়নি সেসব শিল্প উৎপাদন প্রতিষ্ঠানকে অগ্রাধিকারে রেখে এবারও নির্বাচনের আগে খেলাপি ঋণ পুনর্তফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। 30 জুন পর্যন্ত ঋণের উপর 2% হারে নগদ জমা দিয়ে এই সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো। অর্থনীতিবিদদের মতে রাজনীতি বা নির্বাচন অংশ নেয়ার সুবিধা যেন প্রাধান্য না পায় পুনর্তফসিলের আড়ালে। বাংলাদেশ ব্যাংক বলছে আগের আমলের মতো রাজনৈতিক মাপকাঠি প্রাধান্য পাবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। কখনো কোভিড, কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধের হাওয়ায় দুর্বল অর্থনীতি, অথবা রাজনৈতিক বা অরাজনৈতিক হাওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। বন্ধ হয়েছে অনেক কারখানা, ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে কর্মহীন হয়ে এখন পথে পথে ঘুরে উত্তরের খোঁজে টাঙ্গাইলের আবু সাইদ, টেকনাফের কায়সার হামিদ, সাতক্ষীরার মনিরুল এখন ঢাকায়। বা 19 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা সেবা দিয়েছি, তখন পর্যন্ত আমরা জানি নাই যে আমাদের সেবাটা বন্ধ করা হবে। অর্থনীতির উপাদান একটি আরেকটির সাথে যুক্ত। যুদ্ধ বা আনন্দ সংক্রমণের মতো ছড়াতে থাকে এক দেশ থেকে আরেক দেশে। মানুষের ঘরে পৌঁছে যায় অতিথির অতিথি হয়ে, কখনো জ্বালানি, কখনো পরিবহনের খরচের নামে, অথবা বাজারের থলেতে মূল্যস্ফীতির চাপ হয়ে। অর্থনীতির এমন পরিস্থিতিতে একমাত্র কাজের নিশ্চয়তা হতে পারে নিরাপত্তার ঢাল। কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এবারও নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে খেলাপি ঋণ পুনর্তফসিলের এই সুযোগ প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয় সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভালো ব্যবসায়ী না, দুষ্টু ব্যবসায়ী এবং ইলেকশন করার জন্য হয়তো সে কোনো রকম এটারও কিছু কন্ডিশন দেওয়া উচিত। অগ্রগতিটাও যাতে মনিটর করা হয়, সে কি এটা ব্যবসায় সে ফিরে আসছে কিনা, তার কলকারখানা সে চালু করছে কিনা, নাকি কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সে এটি করেছে। বৈশ্বিক অভিঘাত ও বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশি টাকার বিনিময় হার অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই সহায়তা পাবেন। পূর্বে সচ্ছলদের জন্য এই সুবিধা ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাদের ঋণ খেলাপি হওয়ারই কথা না, মানে টু সাম এক্সটেন্ট বলতে হয় অনেকে উইলফুল ডিফল্টার। প্রফেশনাল ব্যাংকাররা ব্যাংক পরিচালনা করবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে। এবারের নীতির আওতায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছর সময় পাওয়া যাবে ঋণ পরিশোধে। 300 কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে নীতি সহায়তা নিতে বাছাই কমিটির কাছে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, যে প্রতিবেদনটি দেখলাম সে বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন শিল্পোক্তা ফেন্সি অপারেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। ড্যানিয়েল, যে প্রতিবেদনটি আমরা দেখলাম সেখানে আসলে বাংলাদেশ ব্যাংকের যে নীতি সহায়তার কথা আমরা জানলাম, সে সহায়তা কেন শিল্পোক্তাদের দিতে হচ্ছে, এবং এর সঙ্গে আমি একটু জানতে চাই এটা কতটা শিল্প সহায়ক হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ সবাইকে। আসলে এটা খুবই একটা টাইমলি একটা ডিসিশনে এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে। দিস ইজ হোয়াট উই ওয়ার এক্সপেক্টিং। এটা বিজনেস কমিউনিটির জন্য এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট একটা টাইম, কারণ আপনি যদি দেখেন আদার দ্যান দ্য পলিটিক্যাল ইস্যুস, আমরা যদি পাস্ট কয়েকটি ইভেন্ট দেখি, বিফোর কোভিড আপনার the Russian-Ukraine war happened, এবং immediately after that we had the COVID issue, এবং কোভিড ইস্যুর পরেই কিন্তু আবার আমাদের যে
ফরেন এক্সচেঞ্জের যে একটা একটা সিচুয়েশনটা দাঁড়িয়ে গেছে, যেখানের মধ্যে আসলে মাঝখানে কিন্তু কেউ বুঝতে পারছিল না যে কেউ কি এলসি করতে পারবে কি পারবে না। সো র মেটেরিয়ালের জন্য কিন্তু আমরা সবসময় কিন্তু উই আর ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট। তো অনেক ইন্ডাস্ট্রি আছে, আমরা যারা গার্মেন্টস করি আমাদের ক্ষেত্রে হয়তো বা একটু ভিন্ন, কিন্তু যারা গার্মেন্টস এর বাইরে আছে, যারা লোকাল প্রোডাকশন করে বা লোকাল মার্কেটকে সার্ভ করে, তাদের জন্য কিন্তু ইম্পোর্ট করাটা খুবই জরুরি। কিন্তু যখন আপনি ইম্পোর্ট করতে পারবেন না এবং আপনার একটা ব্যাংক লোন আছে বা ফাইন্যান্স আছে, স্বাভাবিকভাবে আপনি কিন্তু একটা ডেপ ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছেন। তো এটা কেউ চায় না, এটা পলিসিগত বিষয় না, তারপরও কিন্তু এটা হয়ে যাচ্ছে, এবং দ্যাট উইল মেক ইট ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড ইউ হ্যাভ টু অলসো কনসিডার গোয়িং ফরওয়ার্ড, আমাদের কিন্তু একটা এলডিসি গ্রাজুয়েশনের সময়ও আসছে। সো আমাদের একটা বড় খাত হচ্ছে যেরকম ফার্মাসিউটিক্যাল সেক্টর উইল গেট এফেক্টেড বাই ইট। So a lot of consideration has to be made, and a lot of consideration I'm sure has been made. এবং একটা ভালো জিনিস যেটা আমরা দেখতে পেরেছি এবার, it is not a matter of political consideration, rather than এটা একটা policy driven একটা একটা সাপোর্ট স্ট্রাকচার এসেছে। এখানে কতগুলি ভালো কন্ডিশন দিয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যারা উইলফুল ডিফল্টার তাদেরকে এই সহযোগ এইটার আওতায় আসতে পারবেন না। বা যারা, আর এর থেকে আরো ভালো জিনিস যেটা হচ্ছে, যারা কখনো রিস্কেজুল করেনি আগে, তাদের ক্ষেত্রে ইট উইল বি ভেরি ইজি, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। দ্যাট মিনস দ্য পলিসি is directed towards genuine businessmen who got affected systematically due to either currency change হওয়ার যে শকটা, বা কোভিড এর যে ব্যাপারটা, বা যুদ্ধের কারণে যে আপনার পণ্যের দাম এদিক ওদিক হয়েছে, টোটাল জিনিসটা যে ইকোনমিক একটা এফেক্ট এসেছে বাংলাদেশে, এটার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য প্রায়োরিটিতে থাকবেন। কিন্তু যারা কিন্তু অলরেডি অনেকবার রিস্কেজুল করেছেন, বা যারা লার্জ বড়োয়ার 300 কোটি টাকার বেশি, আমরা কিন্তু সবসময় দেখি যে যারা বড় বিগ বড়োয়ার্স, তাদেরকে কিন্তু ব্যাংকও কিন্তু অন্যভাবে করে। আমরা যখন ব্যাংকে যাই, ধরেন এমডি সাহেবের সাথে দেখা করতে, আমাদের জন্য যত সময় লাগে দেখা করতে, কিন্তু যাদের লোনের সাইজটা বড় হয় তাদের জন্য কিন্তু অনেক সহজ। সব দিক দিয়ে চিন্তা করে, the consideration and the intent of this new circular, the BRPD circular number 7, আমার মনে হয় এটা একটা ব্রিলিয়েন্ট একটা কাজ হয়েছে। এটা যদি প্রপারলি এক্সিকিউট করা যায়, if there is a good synergy between the scheduled banks and the central bank, তাহলে certainly it will be very good for big borrowers, as I was saying, যারা 300 কোটি টাকার উপরে লোন রিস্ট্রাকচারিং বা রিস্কেজুল করতে যাবে, ওনাদের কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল কমিটি থেকে অ্যাপ্রুভাল এটা আনতে হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যারা স্মল বরোয়ার্স, এসএমইস, তারা সার্ভাইভ করে। বিকজ অ্যাকচুয়ালি যদি দেখেন, এটা পৃথিবীতে সব জায়গায় এসএমইস আর দ্য মিস্টার জব ড্যানিয়েল, ক্রিয়েটর্স। আপনি যে কথাটি বলছিলেন, যারা সহায়তা পায়নি তাদেরকে এবার সহায়তা অগ্রাধিকার দেওয়া হবে। তো যারা সহায়তা না পেয়ে এতদিন টিকে ছিল, আসলে তাদের আসলে কৌশলটা বা শক্তিটা কি ছিল এতদিন? এটা ভেরিয়াস ম্যাটার। এটা তো আসলে একটা বিশাল বড় ইকোনমিটা, বাংলাদেশের ইকোনমি কিন্তু ইজ নট এ স্মল ইকোনমি। আপনার এক একটা সেক্টরে এক একটা চ্যালেঞ্জ আছে, আবার এক একজনের এক একটা স্পেশাল আপনার স্কিলও থাকে। অনেকে আছে যারা ব্যবসা করার জন্য, কিন্তু ব্যবসা যদি ফাইন্যান্স না নিয়ে যারা ব্যবসা করে, তারা কিন্তু সার্ভাইভ করে গেছে, কারণ কস্ট অফ ফান্ড তাদের এফেক্ট করেনি। এখন যদি দেখেন, অনেকে যারা সার্ভাইভ করে গেছে, ব্যাংক লোন নিয়েও যারা সার্ভাইভ করে গেছে, খুবই আপনার ইম্পর্টেন্ট তাদের জন্য এখন দেখা যে কস্ট অফ ফান্ড কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু গত 3-4 বছর 5 বছর পর্যন্ত কিন্তু আমরা একটা সিঙ্গেল ডিজিটে লেন্ডিং আমরা বা বরোইং করছিলাম। এখন কিন্তু আপনার ফিক্সড ডিপোজিটের রেটই কিন্তু এখন ভালো ভালো ব্যাংকরা কিন্তু 12% দিচ্ছে। তো স্বাভাবিকভাবে ল্যান্ডার্সরা কিন্তু, আমরা যখন বরোইং করবো ব্যাংকদের থেকে, আমাদেরকে 15-16-17% কিন্তু ইন্টারেস্ট নিতে হচ্ছে। তো যারা কিন্তু সার্ভাইভ করেছে, তারা আগামীতে সার্ভাইভ করতে পারবে নাকি, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তো সবাই যে আসলে সার্ভাইভ করে গেছে এটাও বলাটা ডিফিকাল্ট। কতটুকু সার্কুলেশন আছে লোনের, এটা আমাদের দেখতে হবে। অনেক ভালো ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু এখন পণ্য আনতে পারছে না মার্কেটে। দ্যাট ইজ বিকজ দের ইজ ড্রাইং আপ অফ ক্রেডিট, এবং ক্রেডিটে ড্রাই আপ হওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে, কিছু একটা ব্যাংকে যদি আপনার 50টা বড়োয়ার যদি আপনার সিআইবি খারাপ হয়ে যায়, তখন দেখা যায় তাদের যে ব্যাড লোনের রেশিওটা বেড়ে যাচ্ছে। এই কারণে ভালো
বড়দেরকেও কিন্তু তারা আর ফাইন্যান্স করতে পারছে না, তাদের ক্রেডিট লাইন প্রভিশনিং করার জন্য তাদের ক্রেডিট লাইন ড্রাই আপ হয়ে যাচ্ছে। ভালো ভালো অর্গানাইজেশনও কিন্তু সাফার করছে। আপনি যদি চিন্তা করে দেখেন যে সব ভালো অর্গানাইজেশন কি সার্ভাইভ করেছে কিনা ডিউরিং দিস পিরিয়ড, নট রিয়েলি। এবং জানেন, তারা আমি কি একটু থ্রাইভ আপনার কাছে করেছে? জানতে চাচ্ছি যে শিল্প খাতে কিন্তু খেলাপি ঋণ বেশি, সেক্ষেত্রে এবারও এমন ঝুঁকি রয়েছে কিনা? খেলাপি ঋণ ঝুঁকি এড়াতে কি করা উচিত বলে আপনি মনে করেন? তাই যদি প্রপারলি এটা এক্সিকিউট করা হয়, সাথে আমার মনে হয় আমাদের আরো কিছু মডার্ন ইকুইপমেন্টস আনা উচিত, মডার্ন টুলস, ফাইন্যান্সিয়াল টুলস আনা উচিত, যেরকম ব্যাংক্রাপসি কিন্তু নেই। জি, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। ওকে ওকে ওকে। সো যেরকম ধরেন ব্যাংক্রাপসি ল, এখন পৃথিবীর সব থেকে দ্য মোস্ট ফেমাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও ইজ মিস্টার ডোনাল্ড ট্রাম্প, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস. He had filed for bankruptcy multiple times, but that doesn't make him a bad businessman. আপনার যদি 16টা অর্গানাইজেশন থাকে, এটার মধ্যে একটা অর্গানাইজেশন যদি ফেল হয়ে যায়, এটার জন্য কিন্তু 16টা অর্গানাইজেশনকে ফেল করে দিচ্ছে সিস্টেম্যাটিকলি। সো এই পলিসিগুলিকে চেঞ্জ করা দরকার। যদি চেঞ্জ না হয় তাহলে আগামীতে আবারও কিন্তু খেলাপি ঋণটা বাড়বে। এখন অবশ্য খেলাপি, আপনি যদি দেখেন যে হঠাৎ করে যারা আপনার খেলাপি ঋণের দিকে পড়ে গেছে, এটার কারণ কিন্তু হচ্ছে একটা পলিটিক্যাল রিজন আছে, একটা পলিটিক্যাল রিজনিং ছিল। কারণ আগে দেখা যেত এই ধরনের যে এই ধরনের প্রবলেম আমরা ফেস করতাম, তখন কিন্তু শুধু পলিটিক্যাল রিজনে কিন্তু আপনাকে সহায়তা দেওয়া হতো। সো ওইসব অর্গানাইজেশন কিন্তু ঠিক ফ্রম দ্য বিগিনিং, ওইসব অর্গানাইজেশন কিন্তু পলিটিক্যাল কারণেই কিন্তু বেঁচে আসছিল এতদিন। এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে, আপনি শুধুমাত্র যারা এসএমই বা যারা কখনো আগে ডিফল্ট করেনি, যারা কখনো আগে রিস্কেডিউলে সাপোর্ট নেয়নি, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং মোর ওভার তাদেরকে 10 বছরের সময় দেওয়া হচ্ছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, 10 বছরের সময় দেওয়া। কারণ আমাদের বাংলাদেশে একটা মেজর প্রবলেম হচ্ছে, আমরা মনে করি একটা ইন্ডাস্ট্রি লোন নিয়ে 5 বছরের ভিতরে সেই লোনটা পে অফ করে দিতে পারবে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু অসংখ্য ধন্যবাদ 8 থেকে 10 বছর সময় লেগে যায়। শেখ মোহাম্মদ জানেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিষয়গুলো বুঝেছি এবং আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময়ের বাণিজ্যে সংযুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইসলামী অর্থনীতির উন্নয়নে বন্ড শুশুক মার্কেট প্রসারে কাঠামোগত উন্নয়ন নিয়ে রাজধানীর নিকুঞ্জে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সরাসরি যাচ্ছে সেখানে। Currently, the pension system in Bangladesh is what you call unfunded. There is no asset. But there is a huge liability, maybe tens of trillions of taka of liabilities, but no asset. So it needs to be funded. It cannot be funded today, but certainly it can be funded from this year for the new entrants in the government service. Whoever is joining, they can start with the pension system as a contributory pension system by the government and make it a fully funded pension system. So when they will retire 30 years later, the funded system will make their payments out of that fund. And the creation of that fund will create the demand for the bonds. So we need to have this demand side of development as well. Corporate pension funds, provident funds, benevolent funds, all of those things which are funded, they are long-term, they can be used for holding long-term instruments like bonds. So we need to develop corporate pension fund or corporate, these funds are underfunded again. Some pension authority needs to be developed just to manage that all corporations, including government corporations and so on, they are funding their pension liabilities, their gratuity liabilities upfront. Not asking the staff who's going to retire tomorrow that please stay for another 3 years because we cannot pay you, so you stay with us and keep going. That's not the way to manage pension funds. So pension funds are underfunded. Pension Regulatory Authority will be a very important element to ensure that all the corporations comply with the labor law, comply with the pension fund regulations, comply with the funding of the instruments
And that will create the demand, long-term demand for holding long-term bonds. Insurance companies are another area. As I said, it is in shambles. Bangladesh insurance penetration is only 0.4% of the population is covered through insurance, 0.4%. In India, which is 10 times, it's only 4%. And in a developed market, it's 12%. So we need to develop our pension system. Again, regulatory requirements are very, very important in that regard. What's the রাজধানীর নিকুঞ্জে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। সড়কে তলিয়ে যাওয়ায় বিপাকে স্কুল, কলেজ ও অফিসগামীরা। রাজধানীর মৌচাক, মালিবাগ, রাজারবাগ, খিলগাঁও, বাসাবো, মুগদাসহ বিভিন্ন এলাকায় পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়। বিভিন্ন সড়কে দেখা যায় তীব্র যানজট। এতে গণপরিবহন সংকটে পড়েন ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ। অভিযোগ করে তারা বলেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় অল্প বৃষ্টিতেই এমন বেহাল অবস্থায় পড়তে হয়। তাই ভোগান্তি নিরসনে সরকারের সচেষ্ট পদক্ষেপের দাবি তাদের। পুরোটা রাস্তা হচ্ছে পানি জমা এবং হচ্ছে আমাদের অফিসিয়াল যে ড্রেসগুলো আছে সেখানে কাদা, এবং পুরো আমাদের বাসা থেকে শুরু করে আমাদের অফিস পর্যন্ত আসতে প্রত্যেকটা মানুষের খুবই দুর্ভোগ পথে হচ্ছে। হাঁটু পর্যন্ত পানি, অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়, অনেক ম্যানহোলের ডাকনা নাই, অনেক দুর্ভোগ পথে হইতেছে। এই মুহূর্তে বিমানবন্দর সড়কে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। জলাবদ্ধতার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, এই মুহূর্তে আমি আছি ঠিক এয়ারপোর্টের ভেতরে এবং টার্মিনাল 1-এর পাশে যে ডোমেস্টিক টার্মিনাল, তার পাশের সড়কটিতে রয়েছি। এখানে এখন যদিও আসলে অত বেশি পানি নেই, একটি সড়ক কিছুটা ভাঙা থাকায় এখানে কিছুটা পানি জমে আছে আমি দেখতে পাচ্ছি। তবে এখানকার যারা ছিলেন, এখানে আছেন অবস্থান নিয়ে, অনেকেই কিন্তু বলছেন যে আধা ঘন্টা আগেও এখানে অনেক বেশি পানি ছিল। বিশেষ করে যে পাশের বেশিরভাগ সড়কগুলোই কিন্তু পানিতে ডুবে গিয়েছিল। তো তারা বলছেন যে কিছুক্ষণ আগে হচ্ছে এই পানি নিরসনের জন্য এখানে পাশে একটি পাম্প বসিয়ে যে পাশে যে ঝিলটি রয়েছে সেখানে পানিগুলো সরিয়ে ফেলা হচ্ছে। তো আমরা এখানে পাশে দেখতে পাচ্ছি যে পার্কিংয়ের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও নিমজ্জিত হয়ে আছে। আর এই সড়কটি একে তো ভাঙা, তার মধ্যে পানি জমে আছে, সে কারণে যে গাড়িগুলো আসছে এখানে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে গাড়িগুলো এখানে খুব সতর্কভাবে এই জায়গা থেকে পার হচ্ছে। সেই কারণে একটু আগে কিন্তু কিছুটা গাড়ির জটলা আমরা দেখতে পাচ্ছিলাম। ধীরে ধীরে কতগুলো গাড়ি ধীরে ধীরে পার হওয়ার কারণে বেশ গাড়িগুলো লম্বা লাইন লেগে যাচ্ছিল। তবে পাশের যে এয়ারপোর্টের পাশের যে বড় সড়কটি রয়েছে, প্রধান সড়ক, সেখানে আমরা এখন একেবারে কিছু পানি দেখতে পাচ্ছি। যে পানি যে একটু আগেও ছিল সেটি বোঝা যাচ্ছে, তবে পানি নেমে গেছে। হয়তো কয়েক ঘন্টা সেখানে পানি কিছুটা জমা ছিল। তো সে কারণে আমরা কিন্তু এয়ারপোর্টের পাশে যে সড়কটিতে সেখানে কিন্তু কিছুটা ধীর গতিতে গাড়ি চলতে দেখতে পাচ্ছি। তেমন সেই অর্থে যানজট বলা যায় না, তবে একেবারেই ধীর গতিতে গাড়ি চলছে। আর এখানে যারা এই এয়ারপোর্টের পাশে দায়িত্বরত রয়েছেন, এরকম কয়েকজনের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা বলছেন যে বেশ কয়েক সপ্তাহ আগে যেমন হঠাৎ করে যে ব্যাপক আকারে পানি জমে গিয়েছিল এবং বেশ দুর্ভোগের সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে পানি নামতে অনেক বেশি সময় লেগেছিল। তো সেই ঘটনার কারণেই কিন্তু পরবর্তীতে যে কর্তৃপক্ষ রয়েছে তারা সতর্ক হয়েছেন। তো সে কারণে আজকে কিন্তু শুরুতেই তারা বেশ সতর্কভাবে যে পানি কিভাবে নামানো যায় এবং পানিটা কিভাবে নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থাগুলো নিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে পাম্প দিয়ে এখান থেকে পানি নামানোর ব্যবস্থা করা হয়েছে। সে কারণে এখন পানি অনেকটা নেমে এসেছে। তারা আশা করছেন যে অল্প সময়ের মধ্যে পানি নেমে যাবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই এয়ারপোর্ট থেকে সবশেষ খবর। জলবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। দুর্গাপূজায় টানা 8 দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। দীর্ঘ ছুটি এবং বাড়তি চাহিদা থাকায় বন্দর দিয়ে বেড়েছে পাথর, নারিকেল ও গুড়ের আমদানি। এই মুহূর্তে সোনা মসজিদ স্থলবন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর চলতি যে দুর্গাপূজা, এই দুর্গাপূজার ছুটি উপলক্ষে 8 দিন আসলে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে এবং এই দুর্গাপূজার যে ছুটির সময়টাতে সেখানে আসলে বাড়তি যে চাহিদা পূরণ করার জন্য
কর্মচাঞ্চল্য কিছুটা হলেও বেড়েছে এবং এখানে সোনামুখী স্থলবন্দরে সবচেয়ে বেশি যে পণ্যটি আসে সেটি হচ্ছে পাথর। গত কয়েকদিন ধরে আমরা দেখছি পাথরের এখানে আমদানি বেড়েছে। এছাড়াও দুর্গাপূজায় বিশেষ চাহিদা থাকে যে সমস্ত পণ্য, যেমন নারিকেল এবং হচ্ছে যে গুড়, এর পরিমাণটা আসলে বেড়েছে আমদানির কার্যক্রমে। নারিকেল গতকালকে এসেছে 6 গাড়ি, তার আগের দিন এসেছে 4 গাড়ি। এখন পর্যন্ত গত 2 দিনেই 10 গাড়ি নারিকেল এসেছে এবং আমরা দেখছি যে আজকেও বেশ কিছু নারিকেল গাড়ি এখানে প্রবেশ করেছে, যা নারকেল গত 1 মাসের মধ্যে এর আগে আসলে আসেনি। এমনকি আমরা গুড়েও দেখছি গতকালকে একটা গুড় এসেছে, যা সর্বশেষ এসেছিল গত মাসের 22 তারিখে। তার আগে 3 মাস কিন্তু গুড় আমদানি আসলে বন্ধ ছিল। অতএব যে সমস্ত পণ্যগুলো বিশেষ করে দুর্গাপূজায় চাহিদা রয়েছে সে সমস্ত পণ্যগুলো আসছে। বিশেষ করে এখানকার যেহেতু মূল পণ্যটি হচ্ছে আমদানিকৃত পণ্যই হচ্ছে যে আসলে পাথর। এই পাথর কিন্তু গত এক বছর ধরে আসলে 150 থেকে 200 ট্রাক করে দৈনিক আসছিল, কিন্তু আমরা দেখছি যে গত পরশু এবং গত কালকেও আসলে এর পরিমাণটা বেড়েছে। গতকালকে আসলে 358টি ট্রাক পণ্যবাহী যে পাথরবাহী যে ট্রাক সেটি সোনামুখী স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে এবং আজকে আমরা সকাল থেকেই এই স্থলবন্দরে রয়েছি, সেখানে দেখছি যে এর পরিমাণটা আসলে বৃদ্ধি পেয়েছে এবং কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। তো আমদানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন যে আগামী যে 2-3 দিন আছে আসলে দুর্গাপূজার যে ছুটির আগের, এই সময়টাতে বেশ কর্মচাঞ্চল্য থাকবে এবং আমদানির পরিমাণটা আসলে বাড়বে। একদিকে পূজার যে ছুটির সময়টাতে পণ্যের যোগান দেওয়ার কারণে এবং অন্যদিকে যেই কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আসলে বাড়তি এই পণ্য প্রবেশ করছে সোনামুখী স্থলবন্দর দিয়ে। তো এখানে এখন পর্যন্ত আমদানি এবং রপ্তানিকারকরা বলছেন আগামী কয়েকদিন কর্মচাঞ্চল্য থাকবে এবং পরিমাণটা আসলে বাড়বে এবং দৈনিক যে ট্রাক প্রবেশের যে পরিমাণ সেটিও আসলে বাড়ার কথা বলছেন এখানকার আমদানি এবং রপ্তানিকারকরা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। সোমবার সকালে কার্যক্রম শুরুর পর থেকে নিম্নমুখী প্রবণতায় চলে লেনদেন, তবে 11টা 20 পর ঊর্ধ্বমুখী হয় সূচকগুলো। ডিএসইর প্রধান ইন্ডেক্স ডিএসইএক্স 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5378 পয়েন্টে। 3 পয়েন্ট কমে সরিয়া সূচক ডিএসইএস দাঁড়িয়েছে 1155 পয়েন্টে। এছাড়া বিশেষায়িত সূচক কমেছে 5 পয়েন্ট। এখন পর্যন্ত প্রায় 52,000 শেয়ার হাত বদল হয়েছে। দাম বেড়েছে 104টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে 260টির, আর অপরিবর্তিত রয়েছে 75টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে 2টি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসএ। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নৌ উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন জানান, জাহাজ দুটি যুক্ত হলে বিএসএর বার্ষিক আয় বাড়বে প্রায় 150 কোটি টাকা। এছাড়া পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাবে প্রায় 1,20,000 ডেডওয়েট টন, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিএসসির জন্য আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে বর্তমান সরকারের সময় বিএসসির বহরে যুক্ত হবে 5টি নতুন জাহাজ। পরিবহন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। ভোর থেকে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। এদিকে একটি ছাড়া সব বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে যাত্রীরা। শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে রাজশাহী ঢাকা রুটের স্টাফদের বেতন কম। প্রতিটি ট্রিপে একজন চালক 1100 থেকে 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। তাদের দাবি, প্রতি ট্রিপে চালকদের বেতন কমপক্ষে 2000 টাকা করতে হবে। কর্তৃপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বাস চলাচল বন্ধ থাকায় নাটোরের অনেক কাউন্টার বন্ধ রাখা হয়। ঢাকাগামী যাত্রীরা বাস স্ট্যান্ডে এসে দুর্ভোগে পড়েন। মুন্সিগঞ্জ যাবো, ইমার্জেন্সি চিকিৎসা করুন, অনায়াসা থেকে গাড়ি বন্ধ, তাতে আমাকে ভোগান্তি হচ্ছে। প্রত্যেকটা কাউন্টারে ঘুরে ঘুরে কোনো কাউন্টারে টিকিট পেলাম না। আমাদের যে কথাবার্তা ছিল বেতন করাকে, তাতে আমাদের সাথে মিলে আসে নাই। আমাদের দাবি সভা যদি মালিকানা না মানে তারপর তো কর্মসূচি চলবে।
জলবায়ু সহিষ্ণু ধানের বীজ উদ্ভাবন করে দক্ষিণাঞ্চলের কৃষকদের সুখবর দিয়েছে কৃষি গবেষণা দফতর। ব্রি 109 নামে ধানের জাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে দাবি গবেষকদের। 130 থেকে 180 সেন্টিমিটার লম্বা হয়, জোয়ারের পানিতে টানা 21 দিন যেমন বেঁচে থাকে, তেমনি ফসল পরিপক্ক হয়ে 145 থেকে 147 দিনের মধ্যে কাটা যায়। হেক্টর প্রতি সাড়ে 6 মেট্রিক টন ফসল কৃষক ঘরে তুলতে পারবে বলে আশা তাদের। সুমন হাসানের ছবিতে অপূর্বপুর রিপোর্ট। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে প্রায় প্রতি বছর বন্যা, জলোচ্ছ্বাস, উঁচু জোয়ার আর নিচু জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় ধানের চারা নষ্ট হয়। মারাত্মক ক্ষতির মুখে আমন চাষ করে কৃষক তার মূলধনও অনেক সময় ঘরে তুলতে পারে না। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রায় 2 দশকের গবেষণায় উদ্ভাবন করেছে নতুন প্রজাতির উপকূল সহনশীল ধান ব্রি 109। মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে চাষ শেষ। প্রথম বছরই স্থানীয় জাতের তুলনায় দ্বিগুণ ফলন এসেছে এই নতুন জাতের ধানের আবাদ থেকে। আগে আমন লাগাইতাম, লোকাল আমন, তার চাইতে এখন বর্তমানে ব্রি ধান 109 উচ্চ ফলনশীল। ফলন ভালো হয় আগের সামনে, আগে যে হইতে আর সামনে ফলন এবার বৃদ্ধি হয়েছে। এ ধানের প্রধান বৈশিষ্ট্য হলো উপকূলের জলমগ্ন পরিবেশ সহনশীল। টানা 21 দিন পানির নিচে থাকলেও নষ্ট হয় না। ব্রি ধান 109 একটি স্পেশাল জাত, যেটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার জলমগ্নতা সহনশীল। নতুন উদ্ভাবিত ব্রি টেকনোলজি ব্যবহার করে তারা অর্থনৈতিকভাবে যেভাবে লাভবান হবে, সেক্ষেত্রে দেখা যায় খাদ্য সংসমৃদ্ধ আসবে। বরিশাল অঞ্চলের উপযোগী 2002 সাল থেকে গবেষণা শুরু করে অবশেষে সফলতা আসে। এটি দক্ষিণ অঞ্চলে কৃষকদের দীর্ঘদিনের হতাশা কাটিয়ে ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠতে পারে বলে আশা গবেষকদের। কৃষকের যে চাহিদা মোটা ধান, এটা মোটা ধান, জোয়ার ভাটার পানি আসবে, পানির ভিতর চুবানি খেয়ে থাকবে, ধান নষ্ট হবে না। এটা হচ্ছে যে এই জাতটার ভিতর প্রধান বৈশিষ্ট্য। স্থানীয় জাতে যেখানে হেক্টর প্রতি 3 টন ফলন হয়, আমার এখানে সেটা 6 টন ফলন হবে, দ্বিগুণ ফলন হবে। নতুন জাতের এ ধান পরিপক্ক হয়ে 145 থেকে 147 দিনের মধ্যে কাটা যায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই বরিশালে। এমনকি সংকটের কারণে চাহিদা মতো ভারতে রফতানিও করতে পারছে না দাবি করে ব্যবসা ধসের শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। 6 দিনে 80 মন ইলিশ রফতানি হয়েছে পোর্ট রোড মৎস্য আড়ত থেকে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 80 মন কম, 40 মন কম। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। এবছর দুর্গাপূজায় ভারতে 1200 টন রূপালী ইলিশ রফতানি করবে সরকার। 16 সেপ্টেম্বর থেকে 19 দিনে বরিশালের 4টি প্রতিষ্ঠান রফতানির অনুমতি পেয়েছে, কিন্তু আড়তে ইলিশ কম আসায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, গত বছর রপ্তানি শুরুর 6 দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় প্রায় 150 মন, কিন্তু এবার 6 দিনে রফতানি হয়েছে 80 মন। লোকাল যে নদীতে এখানেও মাছ নেই, যার জন্য এই সমস্যা হয়ে গেছে। কোনো রকমই মানে এই কোঠা পূরণ করা কোনো রকমই সম্ভব না। গতবারে 10 ভাগের 1 ভাগ মাছ নেই। ইলিশ সংকটের কারণ হলো যে একমাত্র আমরা ট্রলিংগুলো নামিয়েই মনে করেন টোটাল মাছটা সাগরের একবারে কাছায় নিয়ে যেতেছে তারা। আড়তদার ও মৎস্য অধিদপ্তর বলছে, পোর্ট রোড মৎস্য আড়তে ইলিশ সরবরাহ কমেছে কয়েক গুণ। বড় ইলিশও তেমন আসছে না। রফতানি তো দূরে থাক, স্থানীয় বাজারেও মাছটির দাম আকাশচুম্বী। গত বছর এই জনপদ থেকে 24 টন ইলিশ রফতানি হয় ভারতে, কিন্তু এবার বেশি দামেও মিলছে না। ইলিশের দাম অনেক চড়া, এখনো স্থানীয় বাজারে সাধারণ পাবলিক খাওয়ার মতো ইলিশের দাম নাগালে আসে নাই। যে মাছ গত বছর এই সময় 400 টাকা ছিল, এখন 800 টাকা কেনা যায় না। মাছের দাম যদি একটু স্বাভাবিক পর্যায়ে না চলে আসে, আমরা আসলে ইলিশ মাছ খাইতে পারবো না। 16 ভাগের 3 ভাগ মাছ বাংলাদেশ থেকে দিতে পারবে, কারণ নদীতেই বড় মাছ নেই। প্রতি বছর একই হারে এই ইলিশ ধরা পড়বে বা একই হারে গ্রোথ হবে, এটা অনেক সময় যেভাবে আমরা আশা করি, এক্সপেক্ট করি, অনেক সময় সম্ভব হয় না, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। বরিশালের মোকামে মন প্রতি 900 গ্রাম ইলিশ 80,000 টাকা, 500 গ্রাম 64,000, 1 কেজি 92,000 ও 1200 গ্রাম 97,000 টাকায় বিক্রি হচ্ছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করছে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল। সরাসরি যাচ্ছে সেখানে। ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং
ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন, কিন্তু ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন। 2019 সালের সর্বশেষ ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ক্রমিক নং না থাকায় ছাত্রলীগ নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল, কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না। এছাড়াও ছাপানো ব্যালট পেপারের সংখ্যা, ভোট কেন্দ্রে সরবরাহকৃত, ব্যবহৃত এবং বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা এখনও পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি। এমনকি বারবার জানতে চাওয়ার পরেও এ সংক্রান্ত তথ্যাদি কেন্দ্রে দায়িত্বরত পুলিং এজেন্টদেরকে জানানো হয়নি। ফলাফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ঢাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন। পরবর্তীতে ব্যালট পেপার সংক্রান্ত ইস্যুতে একাধিক প্রার্থী ও পুলিং এজেন্ট কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসারে অভিযোগ দায়ের করার পরও ঢাবি প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে নানা অজুহাতে কালক্ষেপণ করে চলেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা তাদেরকে যথেষ্ট সময় দিয়েছি, আমরা তাদের কাছ থেকে সময় নিয়েছি, এর প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সময় নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই নির্বাচনের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে যেই ধরনের অসামঞ্জস্যতা আমরা দেখেছি, আমরা ইচ্ছা করলেই রাজনৈতিক যে সংস্কৃতি বাংলাদেশের ছিল, বিভিন্ন কারচুপি হওয়া এবং নেগেটিভ রেজাল্ট আসার পরে বিভিন্ন আন্দোলন করা, আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোনো আন্দোলনে যাব কিনা, কোনো প্রকার মিছিল মিটিং কিংবা অবরোধে যাব কিনা। আমরা বলেছি আমরা প্রক্রিয়া অনুসরণ করে আমরা সামনে এগুচ্ছি, অতি দ্রুতই আপনারা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আপনাদের সম্মুখে আজকে আসা সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা ধৈর্য ধারণ করেছে এবং পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 3, নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। উল্লেখ্য যে 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস। সে জিনিস অনিরাপদ অবস্থায় 7 তারিখ রাতে সেখানে পড়ে থাকবে, আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তিনিও নির্বাচন করেছিলেন, যিনি সেখানে ছিলেন, তার বুকমার্ক আনতে গিয়ে সারেজমিনে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন, ব্যালট পেপারের ছবি তুলেছিলেন, তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের সামনে উপস্থিত আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি, নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালোভাবে তাদের অবস্থান এই জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে। 4, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার 4 দিন পর তথা
13 সেপ্টেম্বর 2025 শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করছে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদ। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশীয় উৎপাদনকে অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন তিনি। তার দাবি, স্থানীয় উৎপাদন বাড়লেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে সম্প্রতি ভারতীয় পণ্যে 50% অতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নেতিবাচক প্রভাব পড়েছে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্কে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, বিদেশি পণ্যের পরিবর্তে স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দিতে হবে। তার দাবি, আমদানি নির্ভরতা কাটাতে পারলেই অর্থনীতির ভিত্তি মজবুত হবে। আমাদের পণ্যের গুণমান ভারতের পরিচয় হয়ে উঠুক এবং ভারতের গর্ব বৃদ্ধি করুক, এই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। মোদির দাবি, প্রতিদিন ব্যবহার হওয়া বহু পণ্য বিদেশি, অথচ মানুষ তা জানেও না। মোদি দোকানদারদেরও আহ্বান জানিয়েছেন স্থানীয় পণ্য বিক্রিতে অগ্রাধিকার দিতে। তার ভাষণের পর স্বদেশি প্রচার কার্যত আন্দোলনের রূপ নিয়েছে। তার সমর্থকরা এর মধ্যে ম্যাকডোনাল্ডস, পেপসি আর অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন। ভারতীয় বাজারে যেসব বিদেশি ব্র্যান্ড ছড়িয়ে পড়েছে সেগুলোকেই এখন টার্গেট করা হচ্ছে। বাণিজ্যিক উত্তেজনা প্রশমনে দিল্লি ওয়াশিংটন দ্বিপাক্ষীয় আলোচনার প্রস্তুতি চলছে। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানা গেছে। তবে আপাতত দিল্লি স্বদেশি পণ্যের প্রচারকে দ্বন্দ্ব মোকাবিলার কৌশল হিসেবে সামনে এনেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টিতে তলিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি, শিক্ষার্থী কর্মজীবীদের চরম ভোগান্তি। বংশালে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। নির্বাচনের আগে এবারও খেলাপি ঋণ পুনর্তফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানের আড়ালে রাজনৈতিক সুবিধা বন্ধে সতর্ক থাকার পরামর্শ। এবং এবার জলবায়ু সহিষ্ণু ধান বীজ উদ্ভাবন কৃষি গবেষণা দফতরের। পানিতে 21 দিন বাঁচে ব্রি 109। 150 দিনেই কাটা যায় ফসল, খুশি দক্ষিণাঞ্চলের চাষিরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ধ্রুব। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।